শুভ সকাল, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা ক্লাস করছি নিউজ গ্যাদারিং এন্ড রাইটিং, এবং আজকে আমাদের ক্লাসের আরেকটি অংশ যেটা আমরা ভার্চুয়ালি করতে বাধ্য হচ্ছি। এই প্যান্ডেমিক সিচুয়েশন এর মধ্যে যদি আমরা আসলে আহ বহুদিন দেখা হয়নি, যদি আমরা আসলে ক্লাস করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু যেহেতু আসলে মেডিকেল বাস্তবতা, যার কারণে আমরা এখনো ক্লাসে ফিরতে পারিনি। ক্লাসে ফেরাটা খুব আনন্দের হতো যদি আমরা ফিরতে পারতাম তাড়াতাড়ি। যদিও তার সম্ভাবনা মনে হয় খুব একটা সামনে নেই। কারণ আ জানুয়ারি, ডিসেম্বরে আরেকটা ওয়েভ বা আরেকটা ঘটনার প্রবাহ হয়তো আমাদের সামনে আসছে, যেটা হয়তো খুব একটা সহজ নয়, চ্যালেঞ্জিং হবে। তার মানে আমাদের ক্লাসে ফেরাটাও আরো ডিলে হবে, এবং আমাদেরকে এই অনলাইনেই কন্টিনিউ করতে হবে। তো আমরা যেটা পড়ছি, আমরা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একজন সাংবাদিকের বৈশিষ্ট্য। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে আসলে আ সবাইকে একটু বৈশিষ্ট্য লিখতে হবে আ আপনাদের আপনাদের মূল জায়গা থেকে। এটা কি কেউ করেছেন? কেউ কি করেছেন অ্যাসাইনমেন্টটা? জি স্যার। জি স্যার, করছিলাম। আচ্ছা, যারা করেছেন তাদের সাথে আমার একটু পরেই আলাপ হবে। আমি জিজ্ঞাসা করব। তার আগে আমি একটু আপনাদের জন্য যে স্লাইড তৈরি করেছি সেটা একটু আরেকবার আপনাদের দেখাই। আমরা গত ক্লাসেও আমরা একটা স্লাইড পড়েছি। গত ক্লাসেও একটা স্লাইড পড়েছি। সেটারই একটি সম্প্রসারিত রূপ। আ আরেকটু বেটার রূপ আমি আপনাদের দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিনটা জি দেখতে স্যার। পাচ্ছেন কি? ওকে। স্ক্রিনটা দেখতে পেলে খুবই ভালো কথা। আমি একজন ভদ্রমহিলার ছবি এখানে ব্যবহার করছি। তার নাম হচ্ছে আরওয়া জামান। এই ভদ্রমহিলা সিএনএন এর সিনিয়র ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট। তিনি একজন প্রতিবেদক, এবং তিনি সারা বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী এবং অন্যতম একজন প্রথিতযশা প্রতিবেদক, হ্যাঁ? এবং উনার ছবিটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে আসলে এই ভদ্রমহিলা আরওয়া, তিনি তিনি যে সাংবাদিকতা করেন, সাংবাদিকতা করার ক্ষেত্রে তিনি অনেক ব্যারিয়ার ভেঙেছেন। আমরা জানি আমাদের সমাজটা পিছিয়ে আছে। ছেলেরা যে সকল কাজ করতে পারে, মেয়েরা সে সকল কাজ করতে পারে না বা যেতে পারে না। অনেক পার্থক্য থাকতে পারে। কিন্তু এই ভদ্রমহিলা, তিনি বিভিন্ন ধরনের যুদ্ধ কাভার থেকে শুরু করে অনেক ধরনের বিপদসংকুল ঘটনার প্রবাহ তিনি কাভার করেন। আমি অবাক হয়ে গেছি একবার যে তিনি আ সিরিয়া যুদ্ধ কাভার করছেন, বা তখন হয়তো মনে হয় ছিল সিরিয়া, তারপরে মনে খুব সম্ভবত তখন লিবিয়ার যুদ্ধ চলছিল। মানে লিবিয়াতে গণ আ আ গৃহযুদ্ধ চলছিল আরকি, তখন গাদ্দাফির শেষের দিককার সময় আরকি। তখন তিনি সংবাদ সংগ্রহ করছেন। হঠাৎ করে তিনি ওখানে ছিলেন। তারপরে নেপালে একটা বড় ভূমিকম্প হয়, আপনারা জানেন। আজ হুম, থেকে আজ থেকে ৪-৫ বছর আগে, ৫-৬ বছর হয়ে গেছে মনে হয় আরকি। একটা বড় ভূমিকম্প যে নেপালে হয়, সেই ভূমিকম্পের সময় কিন্তু এই ভদ্রমহিলা আবার সেখান থেকে চলে আসেন নেপালে। মানে এক কথায় যে সকল ধরনের ব্যারিয়ার ভেঙে নতুন চ্যালেঞ্জ নিয়ে যে কাজ করা, হ্যাঁ? চ্যালেঞ্জ নিয়ে যে কাজ করা, সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করার একটা বড় উদাহরণ হচ্ছে এই ভদ্রমহিলা। আ যিনি সিনিয়র ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন সিএনএন এ। তো আমি এই ছবিটা ব্যবহার করা এবং প্রতিবেদক হিসেবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে একটা কথা বলতে আপনাদেরকে, ছবিটা ব্যবহার, সেটা হচ্ছে যে আসলে রিপোর্টিং খুব চ্যালেঞ্জিং জব, হ্যাঁ? ট্রাভেল বেসড জব। রিপোর্টারকে যেতে হয়। রিপোর্টারকে কাজ করতে হয়। রিপোর্টারকে ঝুঁকি নিতে হয়। রিপোর্টারকে আসলে ঘটনার মধ্যে যেতে হয়। এটা খুব সহজ কাজ নয়। রিপোর্টার মানেই শুধুমাত্র আপনি ৫ স্টার হোটেলে একদম সাদা কালারের ঝকঝকে শার্ট পরে, ব্লেজার পরে আপনি অ্যাসাইনমেন্ট কভার করবেন, তা কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে, এটা খুব সুন্দর সিরিয়া যুদ্ধে তার একটা কাভারেজের ছবি। সিরিয়া যুদ্ধ কভার করেছেন। তো এটা আমাদের মনে রাখা দরকার। sometimes reporting could be so much tiring. রিপোর্টিং কিন্তু খুবই আপনার শারীরিক ধকলের হতে পারে। যেমন আমি আপনাদেরকে একটু বলেছি যে যখন বাংলাদেশে আ ৫ মের ঘটনা ঘটেছে শাপলা চত্বরে, তখন কিন্তু সারারাত আমাদেরকে নিউজ করতে হয়েছে। সারারাত ঘটনাস্থল থাকতে হয়েছে। অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই ছবিটা ব্যবহার করা এটা গতবার ছিল না। আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। এটা আমার ছবি। আমিও টেলিভিশনে কাজ করেছি দীর্ঘদিন, রিপোর্টিং করেছি। কিন্তু এই মধ্যেও কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার টেলিভিশন চ্যানেলে আমার একটা অবস্থান ছিল এরকম যে নানা ধরনের দুর্যোগ, বিশেষ করে বন্যা কভার করতে আমাকে অফিস পাঠাতো আরকি, হ্যাঁ? যে এই বন্যা এই ঘটেছে, এই আ জলোচ্ছ্বাস হয়েছে, এই আপনার আ সাইক্লোন হয়েছে, ঝড় হয়েছে। এগুলো কভার করতে অফিসে আমাকে মাঝে মাঝেই পাঠাতো আরকি। তো তারই ৩ টা ছবি আপনি দেখতে পাচ্ছেন। মানে অল টাইম নট লাইক দ্যাট যে আপনি খুবই আ সাদা সাদা মা আ কি বলা যায়? সাদা শার্ট পরে এক জায়গায় কাজ করছেন। রিপোর্টার কিন্তু প্রচুর চ্যালেঞ্জিং কাজ করতে হয়। আপনার যে ডান পাশে যে ছবিটা দেখছেন,
আমার প্যান্ট একদম পানিতে ডুবে আছে। এই প্যান্টটা ছিল 3 কোয়ার্টার। কারণ এই প্যান্টটা ফুল প্যান্টই ছিল। কিন্তু যখন আমি আসলে বন্যার মধ্যে কাজ করতে যাচ্ছি তখন তো আসলে আমাকে ওইভাবে করার সুযোগ ছিল না। তো আমার কাছে একটা ব্যাগে কেচি ছিল। কেচি থেকে কেটে আমি প্যান্টটা 3 কোয়ার্টার করে নিয়েছি। তখন আমি স্পঞ্জের স্যান্ডেল পরে গিয়েছি। নিশ্চয়ই সেখানে আমার চকচকে আ শু পরে আমার অ্যাসাইনমেন্ট এ যাওয়ার সুযোগ নেই। একটা চ্যালেঞ্জিং করতে হয়েছে। আর আপনারা জানেন যে এখন প্রচুর লাইভ করতে হয় রিপোর্টারকে আরকি, হ্যাঁ? তো সেই লাইভ করার ক্ষেত্রে রিপোর্টারকে যথাযথ পোশাকে থাকতে হয়। আপনারা আরো ২ টো ছবি দেখতে পাচ্ছেন। এই ২ টো ছবিতে আমি লাইভে ছিলাম। এটা দূরে ছিল তিস্তা পাড়ে। তিস্তার তারপরে যেন ফ্লাশ ফ্লাড হয় আরকি, হ্যাঁ? হঠাৎ করে পানি চলে আসে, বন্যা হয়ে যায়। তো ফ্লাশ ফ্লাড এর সময় অনেকগুলো লাইভ হয়েছিল, সেই লাইভের কাজ করা। এবং একদম বাম পাশে যে ছবিটা যে আমি পেছন দিকে তাকিয়ে আছি, এটা তিস্তা ব্যারেজের ছবি। এটা একদম ভোরবেলা সকাল ৭ টার নিউজে লাইভ করার জন্য। আপনি খেয়াল করে দেখেন 7 AM আর্লি মর্নিং আমাকে লাইভে দাঁড়াতে হয়েছে, হ্যাঁ? 7 AM আর্লি মর্নিং লাইভে দাঁড়াতে হয়েছে। তার আগে আমি ঢাকা থেকে এই লালমনিরহাটে গিয়েছি প্রায় ৯ ঘন্টা জার্নি করে। ওকে? তার মানে so much tiring, so much tension and so much uh, physical stress ঘুম-টুম ছাড়া। তাও আবার আমার লাইভে দাঁড়াতে হচ্ছে আমার। আমার যেহেতু শুধুমাত্র পাটা নিচে দেখা যাবে না, আমি ক্যামেরার পার্সনকে বললাম, "আপনি উপর থেকে ধরুন, আমাদের পা না দেখা যায়। খালি পায়ে সকালবেলা আমি কাজ করছি।" আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। এটাও রিপোর্টিং এ বলছি, সেটা বাংলাদেশে আরেকটা এলাকা। এটাকে শিপ ব্রেকিং ইয়ার্ড বলে আরকি, সীতাকুণ্ডে আরকি, হ্যাঁ? খুবই রিস্কি জোন। এখানে প্রচুর মানুষ মারা যায় এই শিপ ব্রেকিং করতে যেয়ে আরকি, হ্যাঁ? সেখানে আমার কাজ করার সুযোগ ছিল কাদা, মাটি, পানির মধ্যে, হ্যাঁ? লোহা লক্করের মধ্যে, গ্যাসের মধ্যে, সেটাও আরেক ধরনের চ্যালেঞ্জ। ওকে, আমি ছবিগুলো আপনাদেরকে দেখালাম একটু ইন্সপায়ার করার জন্য, রিপোর্টিং এর ক্ষেত্রে আপনাদের একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্য। এখন আমি মূল জায়গাটাতে আসি। মূল জায়গাটা হচ্ছে কি? মূল জায়গাটা হচ্ছে কোয়ালিটিস, ট্রেটস অফ এ নিউজ রিপোর্টার, যেটা আমরা এর আগেও বিভিন্নভাবে পড়েছি। আপনারা হয়তো নিজেরাও লিখেছেন, হ্যাঁ? কিন্তু আমি এখানে ১০ টা গুণাবলী আমি এখানে লিখেছি একজন প্রতিবেদকের। এই ১০ টা গুণাবলীর জায়গায় ২০ টাও হতে পারে। আপনি ২০ টাও কথা লিখতে পারেন, ১৫ টাও লিখতে পারেন। আপনি চাইলে ১০ টাই ভালো করে আলোচনা করতে পারেন। কিন্তু এই ১০ টা আলোচনা করলে আমরা হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারি যে হ্যাঁ, এই ১০ টা গুণাবলী রিপোর্টারকে থাকতে হয়। ওকে। একজন প্রতিবেদকের রিপোর্টারের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটাকে আমরা বলছি কিউরিওসিটি, হ্যাঁ? যাকে আমরা ডিজায়ার টু নো, মানে উৎসুক্য, কোনো কিছু জানার চেষ্টা। তো এই কিউরিওসিটি এটা কিন্তু আমাদের সবারই বা একজন প্রতিবেদকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এখন আপনি প্রতিবেদক হয়েছেন বা আপনি প্রতিবেদক হইতে চান কিন্তু আপনার কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ নেই। আপনার জানার আগ্রহ খুবই কম। তাহলে আপনার প্রতিবেদক না হওয়াটাই ভালো। আমরা ২ নাম্বারে আসি। ২ নাম্বার খুব সহজ করে বলছে, একজন রিপোর্টার কেমন হবে? রিপোর্টার হবে এক্সট্রোভার্ট ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ হবেন, হ্যাঁ? কিরকম হবে? সোশ্যালি কনফিডেন্ট পারসন অ্যান্ড হি উইল এগার টু টক। তিনি কথা বলার জন্য প্রস্তুত থাকবেন। একদম চুপচাপ থাকা, ঝিমঝাম থাকা। আপনি আপনাদের বন্ধুদের মধ্যে দেখবেন অনেকেই কথা বলতেই পছন্দ করে না, হ্যাঁ? একদম চুপচাপ থাকে। তাদের মধ্যে কনফিডেন্স এর অভাব থাকে, হ্যাঁ? অ্যাসাইনমেন্ট এ যেয়ে কথা বলতে চান না, কথা বলতে পারেন না, অনেক ক্ষেত্রে এমনও হয়, হ্যাঁ? তো এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে আসলে একজন প্রতিবেদক হবেন এক্সট্রোভার্ট টাইপের। একজন প্রতিবেদক কথা বলবেন। একজন প্রতিবেদক সবার সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি যখন অ্যাসাইনমেন্ট কভার করতে যাবেন, আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, তাহলে নিশ্চয়ই কেউ হয়তো আপনাকে আগ বাড়িয়ে এসে সহযোগিতা করবে না। তো এই সহযোগিতা চাওয়া, সহযোগিতা কামনা করা, সহযোগিতা গ্রহণ করা এবং ভালো প্রতিবেদন তৈরি করার জন্য আপনাকে মানুষের সাথে আসলে কথা বলতে হবে এবং তার জন্য আপনাকে এক্সট্রোভার্ট কোয়ালিটির অধিকারী হতে হবে। খুব সহজ করে বলতে আমি আগেই বললাম যে আসলে রিপোর্টার হার্ড ওয়ার্কিং হতে হয়। রিপোর্টারকে হার্ড ওয়ার্কিং, রিপোর্টার সবসময়ই হার্ড ওয়ার্ক করে না। একজন রিপোর্টার অল টাইম হার্ড ওয়ার্ক করে না। কিন্তু অনেক সময় প্রতিবেদককে হার্ড ওয়ার্কিং হতে হয়। অনেক সময়। এই হার্ড ওয়ার্কিং যখন হতে হয় তখন মনে রাখতে হবে আমাদের যে এই হার্ড ওয়ার্কিং হওয়ার ক্ষেত্রে আমাদের যাতে আমরা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য বজায় রেখে আমরা কাজ করতে পারি এবং হার্ড ওয়ার্কিং হতে পারি সেটা আমাদের এনশিওর করতে হবে। আপনি যদি ননির পুতুল হন, আপনার যদি কি বলা যায় একটুতেই টায়ার্ড হয়ে যান তাহলে আপনার রিপোর্টিং এ না আসাই ভালো। আপনি খেয়াল করে দেখেন আমি আপনাদের বলছি যে যেদিন শাপলা চত্বরে যেদিন ঘটনাটা ঘটেছে, ঐদিন সকাল ৬টা থেকে আমি অফিসের দায়িত্বে ছিলাম। সারাদিন কাজ করেছি। সন্ধ্যার সময় অফিসে ছিলাম। আমাকে অফিসে রেখে দিয়েছে। একটু রেস্ট করার সুযোগ দিয়েছে। ভালো খাবার বা রেস্ট করার সুযোগ দিয়েছে। তারপর আবার সারারাত আমি কাজ করছি। তার মানে অলমোস্ট আমি ২৪ ঘন্টার সাথে আরো ৭-৮ ঘন্টা যোগ করলে ৩২ ঘন্টা ৩৩ ঘন্টা পরে আমি বাসায় ফিরেছি। আপনারা যদি দেখেন হলি আর্টিজান এর হামলার নিউজ যদি দেখেন আপনারা YouTube এ পাবেন। আমি রিপোর্টারের আমি একজন উপস্থাপক হিসেবে ওই ঘটনা প্রবাহ রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অ্যাঙ্করিং করেছি টানা।
এবং ওই দিন আমাদের রিপোর্টার ছিলেন আতিক বিন মান্নান এবং রিপোর্টারের নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ তুহিন। তারা কিন্তু সারা রাত স্পটে ছিলেন। তারা যদি বলতেন যে না বাসায় যাবো, টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তা কিন্তু তারা বলেননি। সামটাইমস রিপোর্টারকে আসলে প্রচন্ড রকমের কঠোর পরিশ্রম করতে হয়। একজন প্রতিবেদককে আসলে একটু ইন্টেলিজেন্ট হতে হয়, হ্যাঁ? বুদ্ধিদীপ্ত হতে হয়। কারণ প্রতিবেদকের কাজ হচ্ছে তথ্য বের করে, তথ্য প্রক্রিয়াজাত করে মানুষের কাছে সরবরাহ করা, যার মাধ্যমে মানুষ, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা। এবং দিন শেষে আমরা কি বলি? যাকে আমরা বলেছিলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করলেই আসলে সমাজের একটা বড় ধরনের কল্যাণ সাধিত হয়, আমরা জানি। এবং এর জন্য আসলে প্রতিবেদককে একটু ইন্টেলিজেন্ট হতে হয়, বুদ্ধিদীপ্ত হতে হয়। আরেকটা আছে enthusiastic, উৎসাহী। আপনার কোনো কিছুতে উৎসাহ আপনি বোধ করেন না। একটা প্রতিবেদক নিয়ে উৎসাহ বোধ করেন না, মানুষ নিয়ে উৎসাহ বোধ করেন না, দেশের শিল্প নিয়ে উৎসাহ বোধ করেন না, সংস্কৃতি নিয়ে উৎসাহ বোধ করেন না, রাজনীতি নিয়ে উৎসাহ বোধ করেন না, ইভেন স্ক্যান্ডাল নিয়ে উৎসাহ বোধ করেন না। যদি আপনার উৎসাহহীনতা যদি আপনার থাকে, তাহলে আপনার সাংবাদিক না হয় ভালো। সাংবাদিক হবে উৎসাহী, সাংবাদিক হবে ওই যে বলে না যে আ যেথায় দেখিবে ছাই উড়িয়ে দেখিবে তাই। সবকিছু আপনার উড়িয়ে দেখার দরকার নেই। কিন্তু তারপরও আপনাকে উৎসাহী হতে হবে। তারপর আপনাকে enthusiastic হতে হবে, উদ্যমী হতে হবে, যার মাধ্যমে আপনি তথ্য-উপাত্ত জানবেন এবং প্রতিবেদন তৈরিতে কাজ করবেন। খুব ছোট্ট করে বললে রিপোর্টার কি হতে হয়? বাইফোকাল মাইন্ড এর অধিকারী হতে হয়। বাইফোকাল মাইন্ড। আপনারা বাইফোকাল মাইন্ড মনে আছে? আমি বলেছিলাম ক্লাসে বা আপনাদের আলাপ করেছিলাম। কেউ একটু বলতে পারেন বাইফোকাল মাইন্ড কি? দ্বিমুখী মনন। দ্বিমুখী মননের ব্যাখ্যাটা কি? কেউ একটু বলবেন? স্যার বাইফোকাল মানে সাধারণ চোখে দেখা আর সাধারণ চোখে দেখা আর বিশ্লেষণ ধর্মী মুখ মানে চোখে দেখা, এই দুইয়ের গুণাবলীকে বাইফোকাল মাইন্ড বলে। না, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। বাইফোকালটা আসছে আসলে দূরবীন থেকে। আপনি দূরবীন দেখেছেন? দূরবীনের যদি আপনি দূরবীনকে কাছ কি? দূরের জিনিস কাছে দেখা, তাই না? আবার কি দূরবীন যদি উল্টা করে ধরেন তাহলে কি হয়? কাছের জিনিস দূরে চলে যায়, তাই না? একটা দূরবীন যদি আপনি দেখেন তার দূরের জিনিস কাছে আসবে। আবার যে উল্টা করে যদি ধরেন তাহলে কি হবে? কাছের জিনিস দূরে চলে যাবে না? উল্টা দিক থেকে যদি দেখেন। এটা হচ্ছে বাইফোকাল মাইন্ড। জি তার মানে স্যার। তার মানে হচ্ছে কাছের জিনিসকে দূরে নিয়ে দেখা, আবার দূরের জিনিসকে কাছে নিয়ে এসে দেখা। এক কথা বলতে আসলে বাইফোকাল মাইন্ড মানে হচ্ছে যে একটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার অধিকার অর্জন করা, একটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করা। এটা হচ্ছে আসলে বাইফোকাল মাইন্ড। কিন্তু রিপোর্টারকে বাইফোকাল মাইন্ডের অধিকারী হতে হয়। একটা ঘটনা ঘটলেই রিপোর্টার হয়তো সেটা রিপোর্ট করেন, কিন্তু এর পেছনে অনেক ব্যাখ্যা থাকতে পারে, এর মধ্যে অনেক উদ্দেশ্য থাকতে পারে। সেগুলো কিন্তু একটা রিপোর্টারকে ভালো করে জানতে হয়। অনেক ছোট ঘটনা ঘটে, আপনি হয়তো ব্যাখ্যা জানেন না। কিন্তু আপনি হয়তো রিপোর্টটা পড়ে আপনি ব্যাখ্যাটা জানেন। যে এই কাজটা ঘটলো, কেন ঘটলো? এই কাজটা ঘটলো, উদ্দেশ্য কি? এই বিষয়গুলো কিন্তু আপনারা আস্তে আস্তে হয়তো আ জানতে পারেন রিপোর্টারের মাধ্যমে, কারণ রিপোর্টার হচ্ছে বাইফোকাল মাইন্ডের অধিকারী। ওকে, ছোট্ট করে বলি রিপোর্টারকে অনেস্ট হতে হয়। এখন অনেস্ট সব প্রফেশনেই যুক্ত। অনেস্টি সব প্রফেশনেই প্রয়োজন। আপনাকে শিক্ষার্থীকে অনেস্ট হতে হয়, শিক্ষককে অনেস্ট হতে হয়। অনেস্টির ঘাটতির ব্যাপারে কোথাও বা অনেস্টির প্রয়োজনের ব্যাপারে কোন প্রফেশনেই কোন ধরনের তোমার দ্বিমত নেই। কিন্তু রিপোর্টিং এর ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমে অনেস্টিটা কেন প্রয়োজন? আমি তোমাদেরকে আগেও বলেছি যে আসলে সংবাদ মাধ্যমে বা সংবাদ ক্ষেত্রে আ একজন প্রতিবেদক তথ্য ব্যবহার করে একজন মানুষের যেমন উপকার করতে পারেন, একজন মানুষের তিনি অপকারও করতে পারেন। আপনি ভুল তথ্য ছড়িয়ে দিলেন, আপনি ইয়েলো জার্নালিজম করলেন, আপনি রেড জার্নালিজম করলেন, আপনি আনএথিক্যাল জার্নালিজম করলেন। এতে কিন্তু একজন মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। আপনি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরি করলেন, আপনি ফেক নিউজ তৈরি করলেন। বর্তমানে ফেক নিউজ নিয়ে আমরা অনেক আলোচনা করছি, চারদিকে আলোচনা হচ্ছে, হ্যাঁ? ডিস্টর্টেড নিউজ প্রকাশ করলেন, মিসলিডিং নিউজ প্রকাশ করলেন। যদি এগুলোই চলতে থাকে তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে আসলে একজন রিপোর্টার আর অনেস্ট থাকছেন না, তিনি ডিসঅনেস্ট হয়ে যাচ্ছেন। এবং ডিসঅনেস্ট রিপোর্টার কিন্তু নট অনলি সংবাদপত্র, এই পুরো সমাজের জন্য কিন্তু ভীষণ রকম ভীষণ রকম ক্ষতিকর। এবং সেই ক্ষতিটা থেকে বাঁচতে আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টারকে অবশ্যই অনেস্ট হতে হবে। অনেস্ট হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ওকে? পরেরটাতে আসি। খুব চমৎকার করে বলা আছে ৮ নম্বরে, "এ গুড রিডার অ্যান্ড গুড অবজার্ভার।" আপনি সাংবাদিক কিন্তু আপনি নিজেই পড়েন না।
আমি আপনাদেরকে আরো আগেও আলোচনায় করেছি যে আজ থেকে ৮-১০ বছর আগেও বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে যারা বড় বড় সাংবাদিক হয়েছেন, সাংবাদিকতা করেছেন, তাদের সবার বাসায় লাইব্রেরি থাকতো। তারা প্রচুর পড়াশোনা করতো। হ্যাঁ? প্রচুর পড়াশোনা করতো। আমি একটা বই পড়ছি আজকে আপনাদেরকে দেখাতাম। বইটা যে কোথায় রাখলাম? আমি একটা নতুন একটা বই পড়ছি, হ্যাঁ? ৳৭০০ দিয়ে বইটা কিনেছি। সেই বইটা হচ্ছে নিউজউইক নামে একটা সংবাদপত্র ছিল সারা বিশ্বে। জানেন নিউজউইক সম্পর্কে বলতে পারেন? নিউজউইক? কেউ বলতে পারেন নিউজউইক সম্পর্কে কিছু? বর্তমান বিশ্বের ৪-৫ ৩ টা অথবা ২ টা সাপ্তাহিক সাময়িকীর নাম বলেন বিশ্ববিখ্যাত। সাপ্তাহিক পত্রিকার নাম বলেন। সারা বিশ্বে বিশ্ববিখ্যাত ২ টা। স্যার বুঝি নাই, আর একবার নেটের সমস্যা ছিল তো। সারা বিশ্বে বিশ্বখ্যাত ২টি সাপ্তাহিক সংবাদপত্রের নাম বলেন। সাপ্তাহিক সংবাদপত্র বলেন, সাময়িকী বলে। সাময়িকীর নাম বলেন। ফবস ম্যাগাজিন। কি ম্যাগাজিন? ফবস। কি? কি ম্যাগাজিন বাবা বললা? আর কেউ? আপনারা কেউ টাইম ম্যাগাজিনের নাম শোনেননি? টাইম ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন টাইম কোনোদিন শোনেননি? এই জি নীল স্যার, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ইন্ডিয়ান টাইমস। বাবা শোনেন, পৃথিবীতে সংবাদপত্রের নামকরণের ২টা দিক আছে। একটা দিক হচ্ছে টাইম। টাইম, অনলি টাইম, TIME। এই টাইম নামে একটা সাময়িকী, বিশ্বের অন্যতম প্রাচীন সাময়িকী। হ্যাঁ, টাইম ইটসেলফ একটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। এই টাইম আজও পৃথিবীর সবচেয়ে প্রাচীন, আজও টিকে থাকা একটা সাময়িকী। আরেকটার নাম বলতে পারেন? আরেকটার নাম যে সাপ্তাহিক বের হয় সারা বিশ্বে, খুবই বিখ্যাত। আপনারা কিছু মনে করবেন না। আমি আমি যখন ছাত্র ছিলাম, সাংবাদিকতা যখন পড়েছি, তখন আমি নীলক্ষেতের দোকানগুলোতে যেতাম। বুঝতে পারছেন? নীলক্ষেতের দোকানে পুরাতন পত্রিকা কিনতাম, জানেন? এবং পুরাতন পত্রিকার মধ্যে যেমন আনন্দ উৎসবের ওই যে আনন্দলোকের পত্রিকাগুলো থাকতো আরকি, হ্যাঁ? কলকাতার আনন্দলোকের পত্রিকা ১০-২০ টাকা, মানে নরমাল পত্রিকার দাম ৳৫০, পুরাতনগুলো কিন্তু ৳১০ কেনা যেত, ৳৫ কেনা যেত। টাইম ম্যাগাজিনও কিনতাম। টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হতো। সেগুলো সুন্দর, সুন্দর থাকতো। দারুণ সব ইংরেজি লেখা হতো সেই পত্রিকাগুলোতে। আপনারা কেউ নীলক্ষেত এলাকাতে বা আপনাদের বিশ্ববিদ্যালয় এলাকাতে কোথাও পুরাতন কখনো পত্রিকা কি কখনো কেনেননি? আপনার সাংবাদিকতায় করছেন, টাইম ম্যাগাজিনটা কেমন জিনিস? এটা তো পুরাতন বাজারে গেলে ৳১০ তেই পাওয়া যায়। ৳২০, ম্যাক্সিমাম ৳২০ নিতে পারে। একটা টাইম ম্যাগাজিনের কপি কোনদিন আপনার দেখতে ইচ্ছা করেনি যে একটা কপি একটু হাতে নিয়ে দেখি? আনন্দবাজার পত্রিকা আপনি কোনটা একটু একটু কোনো একদিন হাতে নিয়ে দেখলেন যে এটা কেমন পত্রিকা? ছুঁতে দেখতে কেমন? ধরে দেখতে কেমন? একটু দেখলেন। সারা বিশ্বে সংবাদপত্রের নাম করা হয়, টাইম নিয়ে অনেক নাম আছে। যেমন নিউ ইয়র্ক টাইমস, হ্যাঁ? এই যে বলতে ইন্ডিয়ান টাইমস, হ্যাঁ? সান ফ্রান্সিসকো টাইম, এরকম টাইম নাম আছে। এটা হচ্ছে একটা নামকরণের ইতিহাস। আরেকটা হচ্ছে অনেক জায়গায় শহর দিয়ে পত্রিকার নাম আছে। যেমন ঢাকা ট্রিবিউন, তাই না? ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ। এমনি করে অনেক নাম আছে। যেমন লন্ডন টাইমস, এরকম নাম আছে না? শহর দিয়ে নাম আছে প্রচুর। যাই হোক, তো এখন এখন মূল কথা হচ্ছে যে এই গুড রিডার এবং গুড অবজারভার হতে হয়। আপনি একজন প্রতিবেদক, আপনি প্রতিবেদন তৈরি করছেন, আপনি কাজ করছেন, কিন্তু আপনি নিজে কোনো পড়াশোনা করেন না। আপনার পড়াশোনার লেভেলটা খুবই কম, ছোট। তাহলে কি আপনি কিছু করতে পারবেন? কিছু কি করা সম্ভব? কিছু কি করা আপনার পক্ষে সম্ভব? মোটেও না। তো একজন রিপোর্টারকে খুব ভালো করে কি হতে হয়? ভালো করে গুড রিডার হতে হয়। অ্যাবসলিউটলি গুড রিডার হতে হয়। একজন রিপোর্টারকে কি হতে হয়? একজন রিপোর্টারকে হতে হয় গুড অবজারভার। তিনি ভালো করে দেখবেন, তিনি ভালো করে শুনবেন, ভালো করে পর্যবেক্ষণ করবেন। আমরা তো এই জন্যই বলি যে সাংবাদিকদের কিসের রোল থাকে? ওয়াচডগ রোল। যিনি অবজার্ভ করেন, ওয়াচ করেন, তিনি তো ওয়াচডগ হন। তো ওয়াচডগ রোল করার জন্য সাংবাদিককে ভালো অবজারভার হতে হয়। আরেকটা কি? টেকনোলজি ফ্রেন্ডলি। বর্তমান পৃথিবীতে এমন জায়গায় চলে আসছে যে আপনি যদি টেকনোলজি ফ্রেন্ডলি না হন, আপনি সাংবাদিকতা করতে পারবেন না।
আপনার মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোন ব্যবহার, ছবি তোলা, ছবি প্রক্রিয়াজাত করে অফিসে পাঠানো, ইন্টারনেটের ব্যবহার, ইমেইল করা, ফাইল আপলোড করা, ভিডিও আপলোড করা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা। তার মানে আপনি যদি টেক ফ্রেন্ড যদি আপনি না হন, তাহলে কিন্তু আপনার পক্ষে সাংবাদিকতা করা অনেক কঠিন হয়ে যাবে। এবং এটা কিন্তু ব্রডকাস্ট জার্নালিস্ট অর্থাৎ অর্থাৎ টেলিভিশন সাংবাদিকতার জন্য এই টেকনোলজি ফ্রেন্ডলি হওয়া কিন্তু আরো জরুরি, আরো গুরুত্বপূর্ণ, আরো প্রয়োজন। বুঝতে পেরেছেন? এই টেকনোলজি ফ্রেন্ডলি হওয়া আরো জরুরি, আরো গুরুত্বপূর্ণ, আরো প্রয়োজন এই টেক ফ্রেন্ডলি হওয়া। আমি 10 নম্বরের কোয়ালিটিতে বলেছি একজন সাংবাদিক আসলে কিভাবে গুড পার্সন হবে, একজন ভালো ব্যক্তিত্বশালী মানুষ হবে, ফালতু কেউ হবেন না। একজন সাংবাদিক শুদ্ধ ভাষায় কথা বলবেন, একজন সাংবাদিক সবাইকে সম্মান করবেন, একজন সাংবাদিক সুন্দর করে জীবন গড়ার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করবেন, একজন সাংবাদিক দিন শেষে খুবই অনুসরণীয় একজন পার্সোনালিটির অধিকারী হবেন। আমি আপনাদেরকে আরেকটা কোড একটু পড়ে শোনাই। এই যে পেয়েছি, এটা একটু দেখেন। ওকে, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন কি আপনারা? আচ্ছা, এই রিপোর্টার কি হবে? এটা ওই যে জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা নেওয়া হয়েছে আপনার দ্য কমপ্লিট রিপোর্টার বই থেকে। আচ্ছা, এই রিপোর্টার কি হবে? আমি বলছি বাট আমার অবজারভেশন হচ্ছে রিপোর্টিং হচ্ছে একটা প্রিভিলেজড প্রফেশনের ব্যাখ্যা কি? কারণ রিপোর্টিং এর ক্ষেত্রে আপনার একজন সাংবাদিকের খুব বড় এক্সেস থাকে, হ্যাঁ, তিনি বিভিন্ন জায়গায় যেতে পারেন, এটা তার প্রিভিলেজ, সুবিধা, কৌশলগত সুবিধা। তো রিপোর্টিং হচ্ছে কৌশলগত সুবিধার একটা প্রফেশন। রিপোর্টার কি হন, কি করতে পারেন, তার একটা ব্যাখ্যা এখানে দিয়েছেন। এটা 13 নম্বর পেজে আছে, দ্য কমপ্লিট রিপোর্টার বই, আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। কি বলা হচ্ছে? এ রিপোর্টার এনজয়স আনইউজুয়াল ল্যাটিটিউড মানে হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা, openness, but he also shoulders unusual responsibilities. একজন প্রতিবেদককে ভীষণভাবে দায়িত্বশীল হতে হয়। রিপোর্টার যেমন স্বাধীন হন, তিনি স্বাধীনভাবে তার রিপোর্টিং তৈরি করতে পারেন, রিপোর্ট করতে পারেন, কথা বলতে পারেন, মানুষকে হাইলাইট করতে পারেন, ইচ্ছে মতো কাজ করতে পারেন, ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারেন। একজন রিপোর্টার যদি কোনো বৈশিষ্ট্য থাকে, কিন্তু সাথে কি হতে হয়? রিপোর্টারকে তার এই যে ঘাড়ে প্রচুর দায়িত্ব থাকে। কোন তথ্য দিবেন, কতটা দিবেন, কিভাবে দিবেন, স্পটে কিভাবে কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে কি রকম দায়িত্ব পালন করবেন, অনেক কিছু। এই যে অনেক কিছু, দায়িত্বশীল হওয়া, হ্যাঁ, এটা কিন্তু একজন প্রতিবেদকের বড় বৈশিষ্ট্য। আমি আপনাদের ছোট্ট উদাহরণ দিই। আমরা অনেক তথ্য পাই, বিশ্বাস করেন, প্রচুর তথ্য পাই। সব তথ্য টেলিভিশনে যায় না, সব তথ্য পত্রিকায় প্রকাশিত হয় না। অনেক তথ্য আমরা দেশের স্বার্থে চেপে যাই। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে লালমনিরহাটে একটা ঘটনা ঘটলো, একজন মানুষকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হলো একটা ধর্মীয় একটা ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে। জি স্যার। এই ঘটনা প্রবাহটা চিন্তা করে দেখেন আমাদের সমাজের জন্য কত গভীর একটা ক্ষত, কত গভীর একটা বেদনাদায়ক ঘটনা। চিন্তা করা যায় একটা মানুষকে এভাবে হত্যা করা। এই সংবাদ কিন্তু পরের দিন বাংলাদেশের সকল সংবাদপত্রে সেভাবে আসেনি। আপনি খেয়াল করে দেখেন তো, ওই ছবিটা ব্যবহার করে প্রত্যেকটা পত্রিকা যদি বাংলার প্রত্যেকটা পত্রিকা যদি 8 কলামে সংবাদ করতো, হ্যাঁ, পুড়িয়ে মানুষ হত্যা, বাংলার সকল সংবাদপত্রে ওই আগুনের মধ্যে একজন মানুষ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তার শরীর পুড়ে যাচ্ছে, তার হাত দেখা যাচ্ছে, ওই ছবিটা ব্যবহার করে যদি সবাই লাল বেলতে হেডলাইন করতো, পুড়িয়ে মানুষ হত্যা, তাহলে আমাদের সমাজের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হতে পারতো, সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হতো, ঘৃণা ছড়ার একটা সম্ভাবনা তৈরি হতো। সেটা কিন্তু অনেক সংবাদপত্রই জি স্যার। করেনি। নিউজ করেছে, ভিন্নভাবে করেছে, অন্যভাবে করেছে, রক্ষণশীল ভাবে করেছে, অনেক সিরিয়াসলি করেছে। এবং আমার সেদিন সকালবেলা যমুনা টেলিভিশনে আমার নিউজ অ্যাঙ্করিং ছিল, হ্যাঁ, আমি নিজে অ্যাঙ্কর ছিলাম। আমি যখন সকালবেলা অফিসে গিয়েছি, আমরা তো রাতের বেলায় ঘটনাটা জানি, আমাদের কাছে ভিডিও চলে আসছে, অডিও চলে আসছে, অনেক কিছুই। আমাদের টেলিভিশনে কিন্তু সংবাদটা প্রচার হয়নি। আপনারা বলতে পারেন যে এই সংবাদ প্রচার করার ক্ষেত্রে বাধা ছিল কিনা? হ্যাঁ, হয়তো কোথাও না কোথাও কারো হয়তো পরামর্শ ছিল যে সংবাদটা যাতে সেভাবে প্রচার করা না হয়, নাম্বার 1। কিন্তু একজন সাংবাদিকেরও দায়িত্ব ছিল যাতে ঘটনাটা কোনো অবস্থাতেই কোনোভাবেই আর ডেটোরিয়েট না করে, এবং এই ঘটনার পরবর্তীতে যাতে কোনোভাবেই আরো সংঘাত, সহিংসতা বা প্রাণহানির মতো ঘটনা ঘটে, পরিস্থিতি তৈরি হয়, এমন যাতে না হয়।
সাংবাদিকের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তো দিন শেষে সাংবাদিকের বড় দায়িত্ববান হতে হয়। এই দায়িত্ববান সাংবাদিক হন তথ্যের প্রতি, ঘটনার প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, দিন শেষে মানসিক বা মানবিক বা মনুষ্যত্বের প্রতি। তো এটা বলেই আমি আপনাদের রিপোর্টারের বৈশিষ্ট্যের যে ক্লাসটা সেটা আমি শেষ করতে চাই, সেটা আমি শেষ করছি আজকে। আমি একটু আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে এতটুকু আলোচনা হলো সেই আলোচনার প্রেক্ষাপটে আপনাদের কোনো প্রশ্ন এবং গতদিন যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের প্রেক্ষাপটে অ্যাসাইনমেন্ট করেছেন কয়জন? আহ কেউ চাইলে একটু দেখতে পারেন, একটু কথা বলতে পারেন। তো এটা বলে হয়তো আমরা আজকে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করবো আর কি। I am expecting feedback from you now. কথা বলতে পারেন আপনারা। স্যার ফর্বস কি একটা ম্যাগাজিন না? বাবারে বাবা, ওটা FORBS, ফোর্বস। ঠিক আছে, ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা আমি তোমাদেরকে বলছি যে ম্যাগাজিনটা হবে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এটা একটা ম্যাগাজিন। এটা একটা ম্যাগাজিন, কিন্তু এই ম্যাগাজিনটা অনেক লাইফস্টাইল ভিত্তিক, এটা হচ্ছে পুরোপুরি সংবাদ ভিত্তিক নয়। আমি সংবাদ ভিত্তিক সাময়িকীর কথা বলেছি, হ্যাঁ ম্যাগাজিন। এটাতে স্যার টাইম, তখন আমার নেটের সমস্যা ছিল যার কারণে শুনতে পারিনি। হ্যাঁ তোমাদের বলা উচিত ছিল টাইমের কথা। টাইম ম্যাগাজিনের নাম শুনি বাবা, সাংবাদিকতায় পড়াটা আর কেমন দেখায় বলো? টাইম ম্যাগাজিনের নামটা তোমাদের বলা উচিত ছিল। ওকে, কারো কোনো প্রশ্ন, কারো কোনো কথা, কারো কোনো অবজারভেশন? কিছু নেই। আমার মনে হয় আমাদের বিভাগে সবচেয়ে খারাপ শিক্ষক আমি। আপনারা আমার কোনো কথাতেই কোনো রেসপন্স করেন না, কোনো কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করি আজকে। আপনার এটা নিশ্চয়ই ভিডিওতে থাকবে, আপনারা পরে আবার দেখে নিতে পারবেন। যারা ক্লাস করতে পারেননি তারা ক্লাস করতে পারবেন। আমি আপনাদের অনুরোধ করছি যদি সম্ভব হয় ভিডিওটা অন করার জন্য। আমি একটু আপনাদের আমার সন্তানদের চেহারাগুলো একবার দেখে ক্লাসটা শেষ করতে চাই। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের যদি আপত্তি না থাকে, এটা বাধ্যতামূলক নয়, আপনারা ক্যামেরাটা অন করতে পারেন। লেটস সি আমরা সবাইকে কেমন আছি সবাইকে দেখে একবার আমরা ক্লাসটা শেষ করতে পারি আর কি। সবাইকে দেখা যাচ্ছে, তামান্না ভূঁইয়াকে দেখা যাচ্ছে। তামান্না নিশ্চয়ই আপনি ভালো আছেন, দেখতে ভালো লাগছে আপনাকে। ফারজানা ইয়াসমিন তো আছেনই চমৎকার ব্যাকগ্রাউন্ড পেছনে। আমরা মাকসুদাকে দেখতে পাচ্ছি, তপুকে দেখা যাচ্ছে মাথার উপর ফ্যান ঘুরছে। তপু দেখেন ফ্যানটাতে না খুলে পড়ে আর কি, হ্যাঁ শীতকালে ফ্যান চলে না। সৈকত, হ্যাঁ সৈকত সাহাকে দেখা যাচ্ছে, অঙ্কুরকে দেখা যাচ্ছে, ফারজানাকে দেখা যাচ্ছে, ওয়ালিদ চুল কিন্তু ছোট হয়ে গেছে ওয়ালিদ, হ্যাঁ চুল আরো ছোট যে হোক। আমারটা দেখতে পারেন। ওকে, ওয়ালিদ। সাদিয়া আফরিনকে দেখা যাচ্ছে, সাদিয়া নাই নিশ্চয়ই ভালো আছেন। মাসুদ আলম দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভালো আছেন। ফজলে রাব্বি, হ্যাঁ রাব্বি তো নায়ক, রাব্বিকে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ আল মামুনকে দেখা যাচ্ছে, আল মামুন বনের জঙ্গলে কোথাও অবস্থান করছে। আল মামুন নিশ্চয়ই ভালো আছেন। সমাপ্তিকেও দেখা যাচ্ছে এখানে, সমাপ্তি আছেন, হ্যাঁ। এটা কি মিমকে দেখা, না মিমকে দেখা যাচ্ছে না, মিম এখনো ভিডিওটা অন করেনি। যাই হোক মিম আছেন, তামান্না ভূঁইয়া ছিলেন। তো আহ, সবাইকেই ধন্যবাদ জানি। আপনি কি সমাপ্তি কি হাসছেন কিনা? মুখে হাত দিয়ে কিছু বলবেন আমাদেরকে? আমার ঠান্ডা লাগছে অনেক, আমার একটু কষ্ট হইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু টেক কেয়ার করবেন, হ্যাঁ আগামী 1.5-2 মাস কিন্তু আমাদের কিন্তু আরেকটু সতর্ক থাকতে হবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আমরা পরবর্তীতে আবারও ক্লাস করবো, আমি টপিক দিয়ে দিব। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যাটেন্ডিং মাই ক্লাস। রাখছি তাহলে আজকে বাবা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবাই খুব ভালো থাকবেন, আমি রাখছি, হ্যাঁ খুব ভালো থাকবেন। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।